প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। হ্যাঁ, আমি তোমাদের কথা বলছি, যারা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসের সাথে থাকো, যারা স্বাস্থ্যবিধি মেনে চলো, আমি তাদের কথাই বলছি। আজও আমি একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার ক্লাসে সহযোগিতা করবে এবং যে সমস্ত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আমার এই ক্লাসটি দেখছেন, আপনারা আপনাদের সন্তানকে, আপনার শিক্ষার্থীকে বহিমুখী করেন, তাদেরকে তাগিদ দেন এই ক্লাসগুলি করার জন্য। সারা বাংলাদেশে এখন অনলাইন ক্লাস হচ্ছে। অনলাইন ক্লাসের মাধ্যমে এই দুর্যোগকালীন সময় তাদেরকে সমস্যার সমাধান করা হচ্ছে। তো যাই হোক, আমি আমার এই ক্লাসে তোমাদের স্বাগতম জানা। আমার ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা প্রদান করছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আমি দুটো মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি। যদি আমার ক্লাসে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারবে। ইভেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে বাংলা ক্লাসগুলো হচ্ছে, এই বাংলা ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পাঠটি তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্র থেকে গদ্য অংশ। তো আমরা পাঠে যাব, যায় আমরা কিছু ছবি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখানে কিছু ছবি দেখাতে চাচ্ছি, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো। ছবিগুলো দেখিছো? ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? একজন দেখো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর, পাশে বাড়ি, এই পাশে কি সুন্দর তার বেডরুম, সে নেশা করতেছে এবং টাকার গাদির পরে শুয়ে আছে। এই ছবিগুলো তোমাদের আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই কারণ আছে, তোমরা একটু দেখো, মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। আবার কিছু ছবি দেখাচ্ছি, দেখো এখানেও সে একই অবস্থা। এই ছবিগুলো দেখো, কারা টাকার পরে শুয়ে আছে, চেয়ারে শুয়ে আছে, বাড়ির বড় গেটওয়ালা, কত সুন্দর গহনা পরিহিতা, কীভাবে আরামায়েশ কাটাচ্ছে। এই ছবিগুলো কারা? তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এরা হলো, উপরের ছবিগুলো তোমরা যা দেখছো এরা কোন শ্রেণীর মানুষ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরা সত্যি আভিজাত্য এবং গর্বিত সম্প্রদায়ের মানুষ। এরা নিজেকে নিয়ে খুব গর্ববোধ করে, নিজেকে নিয়ে খুব অহংকার করে, সেই শ্রেণীর মানুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আরও কিছু ছবি দেখাবো। দেখো ছবিগুলা, এখানে মানুষ মাঠে কাজ করছে, মেয়েরা সেলাই ফোকের কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, এখানে শ্রমিকরা ইট বহন করছে, এখানে মা তার শিশুর পাশে রাখেই ইট ভাঙার কাজ করছে। আমি আরও কিছু ছবি দেখাতে চাই তোমাদের। এখানেও দেখো, এখানে সেই একই মানুষ খেটে খাওয়ার জন্য তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছে, মাটি কাটছে, রোদি রিক্সা চালাই, গরমে কষ্ট হয়ে যাচ্ছে, ছোটো বাচ্চা ইট ভাঙছে, মা তার সন্তানের সাথে মাটি কাটছে। মানুষ কোথায় বসবাস করছে, আর আগের ছবি আর এই ছবির মধ্যে কত পার্থক্য তোমরা একটু খেয়াল করে দেখিছো। দেখলেই তোমরা কিছুটা অনুভব করতে পারবে। হ্যাঁ, এই মানুষগুলো কোন শ্রেণীর? হ্যাঁ, এরা সবাই খেটে খাওয়া মানুষ, নিচু শ্রেণীর বা তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলো, খেটে খাওয়া মানুষগুলি কাদের নিকট অবহেলিত? এই যে আমি মানুষগুলো দেখাচ্ছি তোমাদেরকে, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, দেখো এরা কাদের কাছে উপেক্ষিত বা অবহেলিত? হ্যাঁ, এই মানুষগুলি নিচের এই অবহেলিত বা উপেক্ষিত এদের কাছে, এই মানুষগুলির কাছে এরা অবহেলিত। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। আমাদের এই শক্তিকে উদ্বোধন করতে হবে, এই শক্তিকে জাগ্রত করতে হবে। লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু শিখন ফল দেখব। আমাদের এই গল্পটা লেখক কাজী নজরুল ইসলাম কেন দিয়েছেন, কী শিক্ষণীয় বিষয় আমাদের এখানে নিহিত আছে, আমরা এটা অর্জন করবো একটা একটা করে, যে কটা শিখন ফল আমরা এখানে দিয়েছি।
লেখক পরিচিত সাহিত্যকর্ম বলতে পারবে, অজানা শব্দের অর্থগুলো তোমরা বলতে পারবে, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রয়োজনীয়তা উল্লেখ করতে হবে, কেন উদ্বোধন করতে হবে, সমাজে উপলিত বা উপেক্ষিত শক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, মেহনতি মানুষের প্রতি অবহেলার পরিণতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধের মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের পরিচয়টা দেখে নিই। তার সম্পর্কে আমাদের জীবনফলে ছিল। তার জন্ম পরিচয়, জন্ম হচ্ছে 1899 সালের 25শে মে, বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আর এক নাম ছিল দুকু মিয়া। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতা জায়দা খাতুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আছে শিক্ষা জীবন। গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন, প্রথম বর্ধমানে, তারপরে রানীগঞ্জের শিয়ালশহর স্কুল এবং সর্বশেষ ময়মনসিংহ জেলার 30 সালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। কর্মজীবনে প্রথমে তিনি লেটো গানের দলে যোগদান করেন এবং রুটির দোকানে এবং সেনাবাহিনী যোগদান করেন। পরবর্তীকালে পত্রিকা সম্পাদনা, গ্রামীণ রেকর্ডার, ব্যবসা এবং সাহিত্য সাধনায় পেশা হিসাবে তিনি নিয়েছিলেন। সাহিত্যকর্ম, অজস্র সাহিত্যকর্ম রয়েছে আমাদের এই লেখকের। কাব্যগ্রন্থ রয়েছে অগ্নিবীণা, সাম্যবাদী, বিষের বাসী, প্রলয় শিকা, ভাঙ্গার গান, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিল্লোল। উপন্যাস আছে মৃত্যু ক্ষুধা, বাদনহারা, কোহিলিকা। গল্প আছে ব্যথার দান, শিউরিমালা, রিক্তের বেদন, জিনের বাদশা। প্রবন্ধ আছে ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুর্দিনের যাত্রী। জীবনী গ্রন্থ আছে মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরস্কার ও সম্মাননা, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নী স্বর্ণপদক, তারপরে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি, রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী থেকে ডিলিট ডিগ্রি, বাংলাদেশের সরকার কর্তৃক 1976 সালে 21শে পদক ও জাতীয় কবির মর্যাদায় ভূষিত হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি 1976 সালের 29শে আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের আদর্শ পাঠ নিয়ে আলোচনা করব। আদর্শ পাঠ হচ্ছে সেই পাঠ যে পাঠ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা প্রবন্ধ, একটা গল্প কিভাবে পাঠ করে শোনাতে হয়, সেটা হচ্ছে আদর্শ পাঠ। সেই পাঠটা দেখে দেখে শিক্ষার্থীরাও পাঠ শিখবে, সেটা হচ্ছে আদর্শ পাঠ। শিক্ষক খুব শালীনতার সহিত সঠিক উচ্চারণে এই পাঠটি করে থাকেন। এখানে আমি তোমাদের জন্য একটি আদর্শ পাঠ রেখেছি, সেই পাঠটি তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের ভিতরে কিছুটা পরিবর্তন আসবে। তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইত না বলিয়া নিজেও তাদের সঙ্গে উপবাস করিয়া উহাদিগকে নিতান্ত আপন করিয়া তুলিতেন, তা হইলে আজ তাহাকে কে মানিত? কে তাহার কথায় কর্ণপাত করিত? কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে দাড়ি কমা, জিজ্ঞাসা ছিল যেখানে আছে সেইভাবে স্থির করে সেখানে পড়ার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটি সরব পাঠ এখানে রেখেছি। আদর্শ পাঠের পরে সরব পাঠ, অর্থাৎ আমি যেভাবে তোমাদের পড়িয়ে দিলাম ঠিক ওইভাবে তোমরা সমস্ত সরবে পাঠটি করবে। শিক্ষক এই পাঠটি শুনবে, তোমার পাঠটি সঠিক হচ্ছে কি হচ্ছে না। তো আমি এখানে একটু সরব পাঠ দিয়েছি, এই পাঠটিও আমি তোমাদের একটু পড়িয়ে শুনে দিচ্ছি, তোমরা আবারও শুনো। আমাদের এই পতিত চণ্ডাল ছোটলোক ভাইদের বুকে করিয়া তাহাদেরকে আপন করিয়া লইলে, তাহাদের মতো দিন বসন করিয়া তাহাদের প্রাণে তোমরাও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্বে তোমাকে নমস্কার করিবে। এসো আমাদের উপকৃত ভাইদের হাত ধরিয়া আজ বোধন ভাসিতেই সুর দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে পড়ার চেষ্টা করবে। তো আমরা এখন এখানে তোমাদের শব্দ অর্থ নিয়ে আলোচনা করব।
শব্দ অর্থ আমাদের শিকন ফলে ছিল। আমি তোমাদের বলেছিলাম, দেখো আমি এখানে শব্দের সাথে তোমাদের ছবি দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আবার আমি অর্থ দিয়েও দিয়েছি তোমাদের আরও বোঝার জন্য। তো আমরা আগে দেখি, ছবি দেখব আর শব্দ দেখব, দেখে যদি বুঝতে পারি ভালো, না পারলে আমি আবার বলে দেবো। দেখো এখানে রয়েছে মসিময় মানে কি অন্ধকারাচ্ছন্ন, চণ্ডাল মানে কি চাড়াল, কাছে বর্ণ ব্যবস্থা হিন্দু সম্প্রদায়ের নিচু লোক, বোধনবাসী মানে বোধ তো জাগিয়ে তোলার জন্য যে বাসী, দৈন্য মানে কি দারিদ্র। ছবি দেখো, তার সাথে মিল করে দেখো, অবশ্যই তোমাদের মিলে যাবে। অবহেলিত মানে কি উপেক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে কটা শব্দ মনে করেছিলাম তোমাদের এখানে নতুন, আমি সেই কটা অর্থ বলে দিয়েছি। এখন আমি এখানে তোমাদের কিছু প্রবন্ধ থেকে আমি উঠাই নিয়ে আসছি কিছু কথা, এবং তার সাথে কিছু ছবি দিয়েছি। তোমরা একটু খেয়াল করে শুনবে, দেখবে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আমরা ছবি দেখি আর তার সাথে লেখা দেখো। তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের দৈনিক পরিশ্রম, যে তারা তথাকথিত সেই ছোট সম্প্রদায়ের লোক, তাদের যে দৈনিক কায়িক পরিশ্রম, সেই পরিশ্রমের ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো আমি যে কথা বলছিলাম, অতি সাধারণ জীবনযাপনকারী কি মহাত্মা গান্ধী। দেখো মহাত্মা গান্ধীর কতগুলো ছবি আমি এখানে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। অতি সাধারণ জীবনযাপন করেছেন এই মহাত্মা গান্ধী, যার জন্য মানুষের মন জয় করতেই পেরেছিলেন। তারপর দেখো এখানে আরও কিছু জীবন সংগ্রামী মানুষের, অবহেলিত মানুষের চিত্র, জীবন সংগ্রামে এরা জয়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি তোমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় দিয়েছি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ছিল কিসের বিরুদ্ধে? এই উপেক্ষিত মানুষকে উপেক্ষা করার কারণেই, উপেক্ষিত মানুষ, এই সাহসী মানুষকে যারা আমাদের দুনিয়ায় আনি দিয়েছে, সৌন্দর্য আনি দিয়েছে, বসবাসের যোগ্য, তাদেরকে অবহেলিত করার কবির বিরুদ্ধাচরণ ছিল তাদের বিরুদ্ধে। এখানে আমি একটু তুলে ধরেছি তোমাদের জন্য। এখানে কবি কি বলতে চাচ্ছেন দেখো, আমি তোমার পড়ে শোনাচ্ছি। আবার বলি, যারা মনে করেন আমি ইসলামের বিদ্রোহবাদী, তারা তার সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, তারা অনর্থক এবং ভুল করেন। ইসলামের নামে যেসব কুসংস্কার, মিথ্যা আবর্জনা স্তুতিকৃত হয়ে উঠেছে, তাকে ইসলাম বলে না। মানা কি ইসলাম বিরুদ্ধে অভিযান। ভুল যারা করেন তারা যেন আমার লেখাগুলো মন দিয়ে পড়েন দয়া করে। এছাড়া আমার এই আর কি বলার থাকতে পারে? কেউ বলে আমি বাণী জবন, কেউ বলে আমি কাফের। আমি বলি এ দুটোর কোনোটাই নই। বিদ্রোহ মানে কাউকে মানা নয়। বিদ্রোহ মানে যেটা বুঝি না মাথা উঁচু করি, বুঝি না সেটা বলা। কাজী নজরুল ইসলাম হলেন আমাদের জাতীয় কবি, আমাদের মন মানসিকতা চেতনার প্রতিবিম্ব। আমরাও যেন ধর্মের নামে প্রচলিত অধর্ম কুসংস্কার অন্ধ অনুসরণ না করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই কথাটা এখানে তোমাদের দেওয়ার অর্থ হচ্ছে এই, কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন যে আসলে সেখানে ধর্ম বিরোধী কোনো কাজ করেনি, ধর্মের কথা ধর্মে কিছু বলেনি। তিনি শুধু ধর্মের ভিতরে যে গোলামিগুলো ছিল সেইগুলোকে তুলে ধরার জন্য চেষ্টা করেছে। এখানে মানুষকে অবহেলিত বা নিষ্পেষিত করে সেই কথাই এখানে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের এই যে গল্পের এটা সার কথা আমরা এখানে এনেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। এই গল্পের মূল বক্তব্য কি? এ প্রবন্ধের সার কথা হচ্ছে কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা, এই উপেক্ষিত শক্তির উদ্বোধন। যুগবাণী নামক যে গ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে, এই উদ্বোধন, উপেক্ষিত শক্তির উদ্বোধন। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা তথা সার্বিক উন্নয়নের জন্য ছোট বড় নিচু জাতি ধর্ম নির্বিশেষে সবাই শত প্রচেষ্টার প্রয়োজন হয়। বিশেষ করে এদেশের খেটে খাওয়া মানুষ যারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেশ ও জাতির উন্নতির জন্য নিরলস শ্রম দিয়ে যাচ্ছে, কবি তাদের শক্তির নতুনভাবে উদ্বোধনের কথা অনুভব করেছেন।
কবির ভাষায় কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। আমাদের কোনো প্রকার দুঃখ, কষ্ট, লজ্জা দেখিয়ে তাদেরকে খাটো করার কোনো সুযোগ নেই, কারণ এদের উপরে আমাদের সভ্যতার 10 আনা নির্ভর করিতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেমনি পারে দেশের কাজ, কেউ বুদ্ধি দিয়ে করে, কেউ শক্তি দিয়ে করে, কেউ যুক্তি দিয়ে করে, এমনিভাবে যে যেমনি করে। কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন যে আমরা যে জাতির উপরে আমাদের 10 আনা শক্তি নির্ভর করছে, সেই জাতিকে আমরা কখনো উপেক্ষিত করব না, উপেক্ষিত মনে করব না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো আমি এখানে তোমাদের একটু মূল্যায়নের ব্যবস্থা রেখেছি। মূল্যায়নটা হচ্ছে সেইটা, আমরা এই গল্পটি এতক্ষণ পড়লাম, পড়ার ভিতরে এর ভিতরে ছোট ছোট কিছু প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং মনোযোগ সহকারে যদি তোমরা ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই তুমি এটা উত্তর দিতে পারবে। তো দেখো এখানে আমি কি কি তোমাদের প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন আছে, কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়? অবশ্যই আমি তোমাদেরকে সারাংশ পড়াইছি, তার একটা ইয়ে পড়িয়েছি। যদি পড়ে থাকো তো অবশ্যই বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে কেন বিদ্রোহী কবি বলা হয়। মসীময় কথার অর্থ কী? শব্দার্থে আমাদের প্রথম শব্দ তো ছিল মসীময়, অর্থ কী? আজ আমাদের এই অধঃপতনের কারণ কি? আমাদের কেন এই অধঃপতন হচ্ছে তার কারণ লেখক ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। 4 নম্বর প্রশ্নে, মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের উপর কত আনা শক্তি নির্ভর করছে? সর্বশেষ আমাদের এই কথাটা ছিল যে কত আনা শক্তি তার উপর নির্ভর করছে। আমাদের এই মহাজাগরণের যুগে এই দিনে আমরা যদি এখন সে উপেক্ষিত মানুষগুলোর কথা বলি, তাদের উপর আমাদের কত আনা শক্তি নির্ভর করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়ন করলাম তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ নিয়ে আসছি। বাড়ির কাজটি তোমাদের অবশ্যই মনে করে করতে হবে, ভালো করে করতে হবে। আমাদের এই অনলাইনের ক্লাসের একটা বিরাট অংশ বাড়ির কাজ, অর্থাৎ বাড়ির কাজ যারা করবে আমরা বুঝবো যে তারা অনলাইন ক্লাসের সাথেই ছিলে। সুতরাং বাড়ির কাজ তোমাদের অবশ্যই করতে হবে। আমরা প্রথমে বলছি যে তোমরা যখন ক্লাস করবে তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমি আশা করি তোমরাও বসেছো। এখন আমি তোমাদের যে বাড়ির কাজটি দিয়েছি, দেখো এখানে কি, কিসের উপর ভিত্তি করে মানবতার সমাজ প্রতিষ্ঠা হয়? আমি যে গল্পটি তোমার পড়িয়েছি উপেক্ষিত শক্তির উদ্বোধন, আর এখানে আমি বাড়ির কাজটা দিয়েছি কি, কিসের উপর ভিত্তি করে মানবতার সমাজ প্রতিষ্ঠিত হয়। মানবতার সমাজ যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমাদের কিসের উপর ভিত্তি করতে হবে, কিসের উপর নির্ভর করতে হবে তুমি মনে করো, এটা লিখে আনবে বাড়ি থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ক্লাসের শেষে আসে আর একবার বলতে চাই যে তোমরা যেহেতু শিক্ষার্থী, তুমি যে ক্লাসে শিক্ষার্থী হও না কেন, তোমাকে পরবর্তী ক্লাসে উঠতে হবে, পরবর্তী ক্লাস তোমাদের করতে হবে। আগামী এই করোনা চলে গেলে তোমার আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই বইয়ের সাথে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের সাথে থাকতে হবে। মাস্ক পরিধান করতে হবে, যেহেতু সরকার আমাদের দেশে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করেছে। তুমি এই মাস্কটি অবশ্যই পরিধান করবে। তুমি যদি মাস্ক পরিধান না করো তাহলে তুমি সরকারের আদেশ অমান্য করবে। সুতরাং তুমি সবসময় অনলাইন ক্লাসের সাথে থাকবে, অনলাইন ক্লাস করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমার ফ্যামিলিকে সুস্থ রাখবে, তুমি ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানাই, আজকের ক্লাসে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই শেষ করছি। খুদা হাফেজ।